আজ 2 দিন ধরে আমায় একটা রুমে আটকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আর কে রেখেছে এটাও আমি জানি। কারণটা শুনলে আপনারাও হয়তো অবাক হবেন। তাহলে আপনাদের আগে কারণটা বলে দেই। কারণটা হলো মিম আপুর প্রপোজালটা অ্যাকসেপ্ট না করার জন্য। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, এই মিম আবার কে, আর ও কেন আমায় প্রপোজ করেছে, তাই তো? তাহলে আগে ওনার পরিচয়টা দিয়ে দেই। তার আগে আমার পরিচয় পর্বটা শেষ করে নেই। আমি তামিম, মা বাবার একমাত্র ছেলে। এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। বাকিটা গল্প পড়লেই জানতে পারবেন। এইদিকে মিম আপু হলেন এই শহরের মালিক চৌধুরীর একমাত্র মেয়ে মিম চৌধুরী। আর ওনার বাবা মালিক চৌধুরী হলেন এই শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। আর মিম আপু অনার্স 3য় বর্ষে পড়েন। একদিকে তিনি আমার সিনিয়র, আর আরেকদিকে আমি যে ভার্সিটিতে পড়ি উনিও সেই ভার্সিটিতেই পড়েন। এখন আপনাদের প্রশ্ন, উনি আমায় কেন প্রপোজ করলেন আর এইখানেই বা কেন আটকে রাখলেন? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ইন্টার পরীক্ষায় পাশ করে নতুন একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভার্সিটির প্রথম দিন ভার্সিটিতে ঢুকতেই একটা মেয়ে আমায় ডাক দিল। এই ছেলে, এইদিকে আয়। প্রথমে বুঝতে পারিনি যে মেয়েটা আমায় ডাকছে, তাই কোনো দিকে না তাকিয়ে আগের মতোই হাঁটতে লাগলাম। ওই ব্ল্যাক শার্ট আর কালো প্যান্ট তোকেই ডাকছে, এইদিকে আয়। এখন দাঁড়িয়ে পড়লাম আর বুঝে গেলাম মেয়েটা আমাকেই ডাকছে, কারণ আজ আমি ব্ল্যাক শার্ট আর কালো প্যান্ট পরেই এসেছি। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কে আমায় ডাকছে। তখন একদল ছেলে টাইপের মেয়েদের দিকে চোখ পড়তেই ওদের মধ্যে একটা মেয়ে আমায় আঙুল ইশারা করে ওদের কাছে আসতে বলল। আমিও বুঝে গেলাম যে এরাই আমায় ডাকছে, তাই মাথা নিচু করে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম। জি আপু, আমায় ডাকছেন? এখানে তুই তুই ছাড়া অন্য কাউকে দেখছি না, তাহলে কাকে ডাকবো? মাথাটা তুলে একটু আশেপাশে তাকিয়ে দেখি সত্যিই কেউ নেই। জি বলেন, আমায় কেন ডেকেছেন? এতক্ষণ ধরে যে ডাকছি শুনতে পাস নাই? সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা আমাকে ডাকছেন। হিউরে মিম, এ তো দেখছি পুরা আবুলের মতো কথা বলছে। ওর পাশের একটা মেয়েকে কথাটা বলল। ওই, তোর নাম কি রে? জি, আমার নাম তামিম। আর আপনার? এখন যে আমি ওর নাম ধরে ডাকলাম শুনতে পাস নাই, তাহলে আবার নাম জিজ্ঞেস করছিস কেন? যেহেতু ওনার নাম জিজ্ঞেস করেছি সেহেতু নামটা ওনার মুখে শুনতে চাই। এইখানে আপনারা কথা না বললেও হবে। কি? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? এই মিম, তুই চুপ কেন? কিছু বলছিস না কেন একে? আমার নাম মিম, এখন হয়েছে? এতক্ষণ ধরে উনি আমার বিপরীত দিকে মুখ করে বসেছিলেন, তাই ঠিকমতো চেহারা দেখতে পারিনি। কিন্তু উনি যখন আমার দিকে ফিরলেন, সাথে সাথে আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে রইলাম। কারণ একটা মেয়ে এত সুন্দর হতে পারে তা আগে জানতাম না। শুধু হাঁ করে ওনার দিকে তাকিয়েই আছে, কোনো কথাই বলছি না। এই ছেলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে কিছু জিজ্ঞেস করেছি, কথা কানে যায় না? ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যে হারিয়ে যাই খেয়ালই নেই। হঠাৎ ওনার কথায় বাস্তবে ফিরলাম। জি, আমায় কিছু বলছেন? কোন ইয়ারে পড়িস জিজ্ঞেস করেছি। জি, আমি এবার অনার্স প্রথম বর্ষে উঠেছি। আপনি? আমি 3য় বর্ষে। এখন শোন, প্রতিদিন ভার্সিটিতে আসার পর আমাদের এসে সালাম দিয়ে যাবি, মনে থাকে যেন। এখন ক্লাসে যা। জি, আর একটা কথা ছিল, যেতে গিয়েও ফিরে আসলাম। আবার কি? আসলে আমি তো এই ভার্সিটিতে নতুন, তাই ঠিকমতো কিছু চিনি না। আমার ক্লাসরুমটা কোথায় যদি একটু দেখিয়ে দিতেন। ওই 2য় তলার বামের রুমটা, আঙ্গুল দিয়ে ইশারা করে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি এখন যাই। হুম, যা। তারপর আর কথা না বলে ওনারা দেখানো ক্লাসরুমটায় চলে আসলাম। ক্লাসে ঢুকতে যাব তখনই ভিতরে তাকিয়ে দেখি ক্লাসের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বুঝলাম না এদের আবার কি হলো, যার জন্য এইভাবে হাঁ করে তাকিয়ে আছে। এসব বিষয়ে লক্ষ্য না করে ক্লাসে ঢুকে একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। একা একা বসে আছি, কারণ আমার বন্ধুরা এখনও ভার্সিটিতে আসেনি। অনেকক্ষণ ধরে বসে আছি, আর এদিকে ক্লাসের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো এলিয়েন। সব মিলিয়ে আর ক্লাসে বসে থাকতে ভালোই লাগছে না, তবুও ধৈর্য নিয়ে বসে আছি। এমন সময় হঠাৎ একটা ছেলে এসে আমার পাশে বসলো। হাই, আমি রনি। তুমি? আমি তামিম। আচ্ছা, মিমাবুর সাথে তুমি এত কিসের কথা বললা এত সময়? আসলে আমি ইচ্ছে করে বলিনি, ওনার একটা ফ্রেন্ডই প্রথমে আমার ওদের কাছে ডেকে নিয়ে যায়। আচ্ছা, এখন ক্লাসের সব ছেলেমেয়েরা যে তোমার দিকে এভাবে তাকিয়ে আছে, এটার মানে বুঝতেছো? না তো। আচ্ছা, ওরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তাহলে শুনো,
মিমাপু হলেন এই শহরের নামকরা ব্যবসায়ী মালিক চৌধুরীর একমাত্র মেয়ে। ওনাকে এই ভার্সিটির সব ছেলেরাই জমের মতো ভয় পায়, কারণ ওনার উপরে কেউ কথা বলতে পারে না ওনার বাবার জন্য। কেউ কিছু বললে ওনার বাবাকে দিয়ে উচিত শিক্ষা দেয়। আর ভার্সিটিতে প্রতিদিন একটা না একটা নতুন ছেলেকে দেখলেই ওরা সবাই মিলে ওকে র্যাগিং করে। আর এসবের জন্য ভার্সিটির সবাই ওনাকে লেডি ডন নামেই চিনে। তোমাকেও ভার্সিটির নতুন মনে হচ্ছে, কিন্তু তোমাকে ওরা কিছু করেনি। এটা দেখে আমি সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা অবাক। তাহলে এখন বুঝেছো কেন ওরা তোমার দিকে তাকিয়ে আছে? মিমের ব্যাপারে রনির মুখ থেকে এত কথা শুনে ভয়ে আমার গলা শুকিয়ে গেল। এত ডেঞ্জারাস মেয়ে, আর আমি কিনা ওর সাথে এমন ব্যবহার করলাম। না জানি আমায় পেলে আবার কি করে। কি হলো, তুমি ভয় পাচ্ছ নাকি? না না, আমি ভয় পাবো কেন? কিসের ভয় আমার? সেটা সময় হলেই বুঝতে পারবা। আচ্ছা, আমরা যেহেতু ক্লাসমেট, তাহলে একে অপরকে তুই করে বলি, আর আজ থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা। এইভাবে আমি আর রনি টুকটাক কথা বলতে লাগলাম। কথা বলছি, এমন সময় আমার দুই হারামি বন্ধুগুলো ক্লাসে চলে আসলো। কিরে, তুই কখন এলি? অনেক আগেই এসেছি, কিন্তু তোরা আসতে দেরি করলি কেন? জানিস আজ একটুর জন্য আমার খেলা শেষ হয়ে যেত। মানে তুই কি আমাদের না বলেই খেলা নেমে পড়লি? কাজটা একদম ঠিক করলি না। আরে বেটা, আমি সেই খেলার কথা বলছি না। আচ্ছা তাহলে শোন। এরপর ওদেরকেও সব ঘটনা খুলে বললাম। কি বলছিস এই সব? শুনে তো বিশ্বাসই হচ্ছে না যে মিমাপু তোকে কিছু না করেই ছেড়ে দিয়েছি। এখন আমার কি হবে? ওই মিম আপু যদি আমায় একা পেলে কিছু করে ফেলে? আরে কিছু করবে না, আমরা আছি তো তোর সাথে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন। আর কথা না বলে যার যার সিটে গিয়ে সবাই বসে পড়লাম। তারপর এক এক করে সব কয়টা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। ভার্সিটির ভিতর দিয়ে হাঁটছি আর আশেপাশে তাকাচ্ছি। দেখলাম মিম আপুকে কোথাও দেখা যাচ্ছে না। কি রে, কাকে খুঁজছিস? হ্যাঁ না মানে মিম আপু কোথায়? আর ওনাকে দেখছি না তো কোথাও। আরে উনি হয়তো বাসায় চলে গেছেন। ও আচ্ছা। তারপর সবাইকে বিদায় জানিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। কিরে, আজ তোর ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? হ্যাঁ আম্মু, ভালোই। আচ্ছা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে দেখি আম্মু আগে থেকেই টেবিলে খাবার সাজিয়ে রেখে দিয়েছেন। তাই চুপচাপ একটা চেয়ার টেনে গিয়ে টেবিলে বসে পড়লাম। খাবারটা খেয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর একটু ঘুমিয়ে পড়লাম, কারণ আজ ভার্সিটিদের জন্য অনেক সকাল ঘুম থেকে উঠেছিলাম। এইভাবে ঘরে বসে দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মিমের প্রতি আমার ভয়টা আরও বেড়ে গেল। কারণ আমি দেখলাম যে মিম একটা ছেলেকে ধরে ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে মারতেছে। মার খেয়ে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও ছেলেটাকে মিম ছাড়া নাম নিচ্ছে না। মারতে মারতে এক পর্যায়ে ছেলেটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এরপর মিম কাকে যেন ফোন করে আসতে বলল। কিছুক্ষণের মধ্যে কিছু ছেলে এসে মার খাওয়া ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এসব দেখে আমি আর থাকতে পারলাম না। ভয়ে হাত পা কাঁপতে লাগলো। না, এইখানে আর থাকা যাবে না, নাহলে পরে আমাকেও এমন মার দিতে পারে। তাই মাথাটা নিচু করে ক্লাসের দিকে হাঁটা ধরলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না, কারণ এর আগেই মিম আমায় ডাক দিয়ে বসলো। এই রে, মনে হয় দেখে ফেলেছে। এখন আমার কি হবে? এখন যদি ওনার কাছে যাই, না জানি আমার কি হাল করে। এর চেয়ে ভালো কোনো রকমে ওইখান থেকে পালাই, পরে যা হবে দেখা যাবে। আর কোনো দিকে না তাকিয়ে দিলাম ক্লাসের দিকে এক দৌড়ে এই ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে হাঁপাচ্ছি আর ভাবছি পরে যদি আমায় ধরতে পারে, না জানি কি হাল করে। হাঁপাচ্ছি আর নানান কথা ভাবছি। এমন সময় বন্ধুরা এসে আমার পাশে দাঁড়ালো। কিরে, তোর কি হলো? এভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না। এরপর ওদেরকে সব বললাম। দোষ যেহেতু করেছে তাহলে শাস্তি তুই পাবি। মানে আবার কি ছেলেটা মিমাপুকে প্রপোজ করেছিল, তাই মিমাপু ওকে জন্মের শিক্ষা দিয়েছে। কি বলিস এসব? ঠিকই বলছি। আজ পর্যন্ত ভয় কেউ ওনার সাথে ঠিক মতো কথা বলতে পারেনি, আর তুই ছেলেটা নাকি প্রপোজ করে বসেছে। আর কিছু বলতে যাব তার আগেই ক্লাসে স্যার চলে আসলেন। তারপর সবাই যার যার সিটে গিয়ে বসে পড়লাম, আর স্যার ক্লাস করাতে লাগলেন। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি মিম আপু ওনার দলবল সহ হাতে একটা করে হকিস নিয়ে গুন্ডিদের মতো দাঁড়িয়ে আছেন। আল্লাহ, এরা এইভাবে দাঁড়িয়ে আছে কেন? এখন আবার কাকে মারবে? আমাকে নয় তো?
না, এখন ভয় পেলে হবে না, যে করেই হোক আমাকে গেটের কাছে যেতে হবে, না হলে এরা কি যে করবে আল্লাহই জানেন। বন্ধুদের নিয়ে মাথা নিচু করে হেঁটে হেঁটে মিম আপুদের ক্রস করে গেটের কাছে আসার আগেই পিছন থেকে মিম আপু ডাক দিয়ে বসলেন। ওই এদিকে আয়। জানি এখন পালালে আর রক্ষা নেই, তাই বন্ধুদের বললাম তোরা ওইখান থেকে আমি শুনে আসছি কি বলে। এরপর ওদেরকে রেখে মিম আপুর কাছে চলে আসলাম। জি আপু, আমায় ডেকেছেন? এরপর মিম আপু যা বললেন তা শুনে তো আমি অবাক, কারণ মিম আপু বললেন, ওই তোকে না গতকাল বলেছিলাম যে প্রতিদিন ভার্সিটিতে আসলে আমাদের এসে সালাম দিয়ে যাবি, তাহলে আজ সকালে আমি ডাকার পরও আসলি না কেন? না মানে আসলে সকালে দেখলাম আপনি একটা ছেলেকে মারছেন, তাই ভয়ে আর আসি নাই। ভয় কিসের? হ্যাঁ, আর আসিস নাই যখন সেটার শাস্তি এখন তোকে পেতে হবে। মানে কিসের শাস্তি? আমি কি করেছি? আমার কথা শুনিস নাই, এইটাই তোর দোষ, আর এখন এর জন্য তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? এখন তুই কান ধরে 50 বার উঠবস করবি, আর এইটাই তোর শাস্তি। কি? না, আমি এটা পারবো না, কখনোই না। ভার্সিটিতে এখনো অনেক ছাত্রছাত্রী রয়েছে, আর এখন যদি কান ধরে উঠবস করি তাহলে মান সম্মান পুড়ে যাবে, তাই বাঁচার জন্য সাহস করে কথাটা বললাম। মিম, ছেলেটা মনে হয় তোর ব্যাপারে ভালো করে জানে না, একটু বুঝিয়ে দে তো তুই কে। মিম আপুর বান্ধবীদের মধ্যে একটা বলল কথাটা। কিছু না ভেবে কাজ হবে না, যা বলছি সেটাই করতে হবে, সো তাড়াতাড়ি কর। আপু প্লিজ আজকের মতো আমায় মাফ করে দেন, আমি আর কখনোই আপনার কথার অমান্য করব না, প্রমিস। কিছুক্ষণ ভেবে আচ্ছা যা, আজকের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যাতে আর এমন ভুল না হয়, মনে থাকে যেন। না না, আর কখনো এমন হবে না। আচ্ছা এখন তাহলে আমি যাই। আচ্ছা যা। আর দেরি না করে ওদের কাছ থেকে সোজা বন্ধুদের কাছে চলে আসলাম। কিরে মিমাবু তোকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলো আমি ভার্সিটিতে নতুন নাকি। দেখ, আমাদের একদম মিথ্যা বলবি না। আর ভার্সিটির প্রথম দিন না মিমাবু তোকে র্যাগিং না করে ছেড়ে দিয়েছিল? তাহলে আজ উনি তোকে এসব প্রশ্ন করবেন কেন? সত্যি সত্যি বল, উনি তোকে কি বলেছেন? এই যা, নিজের জালে নিজেই ফেসে গেলাম, এখন ওদের কি বলবো? আচ্ছা শোন, তারপর ওদেরকে সব বলে দিলাম, না বললে আর বাঁচার উপায় নেই, তাই সত্যিটা বলতেই হলো। কি, মিমাপু তোকে প্রথম দিন এই কথা বলেছিলেন? আমাদের আগে বলিসনি কেন? এমনি সরি, রাগ করিস না প্লিজ। কিন্তু মিমাপু তোর সাথে এমন করছেন কেন? প্রথম দিন র্যাগিং না করে ছেড়ে দিলেন, আজকেও আবার মাফ করে দিলেন। সব কিছুর মধ্যে কিছুতে একটা প্যাচ আছে। ভাই এসব প্যাচ তুই বাসায় নিয়ে যা, আর ওখানে গিয়েই বের করিস। এখন আমার বাসায় যেতে হবে, আমি গেলাম। এরপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে বললেন। আমিও উঠে খাবার খেতে নিচে চলে গেলাম। খেতে আবার রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর বিছানা ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। প্রায় কিছুক্ষণ পর ভার্সিটিতে এসে পৌঁছালাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, তখনই নজর গেল মিম আপুদের আড্ডার দিকে। ওরা সবাই দেখছি ওইখানে বসে আছেন। এখন যদি আমি ক্লাসে যাই তাহলে ওদের পাশ কাটিয়ে যেতে হবে, আর যাওয়ার সময় যদি সালাম না দেই তাহলে নিশ্চয়ই আজ কপালে দুঃখ আছে। যাই, ওদের কাছে গিয়ে আগে সালামটা দিয়ে দেই, তারপর না হয় ক্লাসে যাব। আসসালামু আলাইকুম আপু। সালামের জবাব দিয়ে এই তো গুড বয়, এইভাবে প্রতিদিন মনে করে আমাদের এসে সালাম দিয়ে যাবি। এখন ক্লাসে যা। আচ্ছা বলে ক্লাসে চলে এলাম। কিরে মিম, তুই ছেলেটার সাথে এত ফ্রি হয়ে কথা বলছিস কেন? আর ভার্সিটির প্রায় সকল নতুন ছাত্রদেরই তো তুই র্যাগিং করেছিস, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আর গতকালও তোর কথা শুনলো না, এর জন্য মাফ করে দিয়েছিস। আচ্ছা, তোর কিছু হলো না তো? হঠাৎ এত পরিবর্তন এলো যে? আমার কিছু হয়নি, আর এই ছেলেটা সবার থেকে আলাদা, তাই ওর সাথে ফ্রি হয়ে কথা বলছি। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? মনে হচ্ছে তুই ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিস, তাই এইসব করছিস। আরে দূর, ও আমার 2 বছরের ছোট, আমি কেন ওর প্রেমে পড়তে যাব? সেটা সময় হলেই বোঝা যাবে। এদিকে আমি ক্লাসে এসে দেখলাম সব হারামিগুলা আগে থেকে ক্লাসে এসে বসে আছে আর গল্প করছে। আমিও গিয়ে ওদের পাশে বসে পড়লাম আর গল্প করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে স্যার ক্লাসে চলে আসলেন। তারপর এক এক করে সব স্যারেরা এসে ক্লাস নিতে লাগলেন। সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। আমিও বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। এরপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম।
এইভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এখন আমরা সব বন্ধুরা মিলে ভার্সিটির একটা গাছের নিচে বসে প্রায় আড্ডা দিই। তো একদিন ভার্সিটিতে গিয়ে আমাদের আড্ডায় বসেছিলাম, কারণ হারামিগুলা একটাও আজ আসেনি। একা একা বসে আছি, এমন সময় একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। হাই, আমি তমা। তুমি? আমি তামিম। আচ্ছা, আমরা যেহেতু এক ক্লাসেই পড়ি, সো ফ্রেন্ড। সরি, আমি পারবো না। আসলে আমার মেয়েদেরকে একদমই ভালো লাগে না, তাই ওর মুখের উপরে না করে দেই। কেন? ফ্রেন্ড হলে সমস্যা কি? এমনি আমার ইচ্ছে নেই। দেখো, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি যে আমরা ফ্রেন্ডশিপ করব। প্লিজ আমায়। ঠাস ঠাস। কি ভাবছেন কাউকে চর মারা হয়েছে? একদম ঠিক, কিন্তু সেটা তো আমাকে মারা হয়েছে, আর যে মেরেছে সে আর কেউই না, মিম আপু। এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, দেখছিস না ও তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে না, তারপরও ওকে কেন বিরক্ত করছিস? গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। যা এখন এখান থেকে, আর কখনো যেন ওর আশেপাশে না দেখি। মাথা নিচু করে চলে গেল। আর হ্যাঁ, তুই এখন চুপচাপ ক্লাসে যা, আর ভুলেও এদিক ওদিক তাকাবি না, আর কখনো যেন কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। এখন যা। ওনার এরকম রাগী চেহারা দেখে ভয়ে ওইখান থেকে সোজা ক্লাসে চলে এলাম। আল্লাহ, কি গুন্ডি মাইয়া এটা! আজ এই প্রথম আমি মিম আপুর রাগ দেখলাম। একটা মেয়ের এত রাগ আসে কোত্থেকে? কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মিম আপু হঠাৎ এসে তোমাকে চড় মারলেন কেন? আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসায় তোমাকে এত কথা কেন শোনালেন? না, আর কিছুই ভাবতে পারছি না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর সব হারামিগুলাও ক্লাসে চলে আসলো। এরপর ওদের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম, কিন্তু ওদের আমার ঘটনাটা জানায়নি, না হলে ওরা কত কি বলবে। একটু পর ক্লাসে স্যারও চলে আসলেন আর ক্লাস শুরু করাতে লাগলেন। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি মিম আপু ও ওনার বন্ধুরা ওদের আড্ডায় দাঁড়িয়ে আছেন। ওইদিকে নজর না দিয়ে আমি আমার বন্ধুদের নিয়ে হাঁটতে লাগলাম। যখন ভার্সিটির গেটে পার হতে যাব, তখনই পিছন থেকে মিম আপুর ডাক পড়ল। এই, এদিকে আয়। জানি না গেলে হবে না, তাই বন্ধুদের রেখে ওনার কাছে চলে আসলাম। জি আপু, বলুন, আমায় কিসের জন্য ডাকছেন? দরকার আছে, আগে বল। তুই কি এখন বাসায় চলে যাবি? জি, কিন্তু কেন? এখন বাসায় যাওয়া লাগবে না, আমার সাথে চল। কোথায় যাব? সেটা গেলেই দেখতে পারবি, এখন কথা না বলে চল। তারপর এক প্রকার জোর করেই মিমা আপু আমায় ওনার গাড়িতে বসিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলেন। গাড়ি থেকে নেমে আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসলেন। এখন বল, কি খাবি? আমি কিছু খাবো না, আপনি খেয়ে নেন, আমায় বাসায় যেতে হবে। ওই, বাড়তি কথা বলিস কেন? তোকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। কি খাবি তাড়াতাড়ি বল। আপনি যা অর্ডার দিবেন তাই খেয়ে নিব। বুঝেছি, এটা না বললে আর উপায় নেই। আর মিম আপু একটা ওয়েটারকে ডেকে ওনার মন মতন কিছু খাবার অর্ডার দিলেন। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। ইচ্ছা না থাকা সত্ত্বেও মিম আপুর ভয়ে ওনার সাথে খেতেই হলো। খেয়ে দিয়ে বিল মিটিয়ে মিম আপু আমার হাত ধরে গাড়িতে নিয়ে আসলেন। গাড়িতে এসে আমার বাসায় অ্যাড্রেস জিজ্ঞেস করলেন। আমিও বাসার অ্যাড্রেসটা বলে দিলাম। এরপর আর কথা না বলে মিম আপু গাড়ি চালিয়ে সোজা আমাদের বাসার কাছে নিয়ে আসলেন। গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব, তখনই পিছন থেকে মিম আপু ডাক দিলেন। ওই, আমি তোকে যেতে বলেছি। না মানে সরি, আর কোনো দরকার আছে নাকি? শোন, কাল সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে আসবি, আর এসে আমার সাথে দেখা করবি। আর যদি আমার কথার বরখেলাফ হয় তাহলে তোকে মজা বোঝাবো, মনে থাকে যেন। এখন বাসায় যা। আচ্ছা। তারপর বাসায় ঢুকে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি আর ভাবছি, হঠাৎ মিম আপু আমায় কাল সকালে ওনার সাথে দেখা করতে বললেন কেন? এইভাবে আজকের ঘটে যাওয়া বিষয়গুলো ভাবছি, তখনই আম্মু রুমে আসলেন। কিরে, আজ এত দেরি করে আসলি কেন? আর এসে কিছু না খেয়ে রুমে বসে রইলি? আসলে আম্মু, আমি বাইরে বন্ধুদের সাথে খেয়ে এসেছি, তাই আর ক্ষুধা নাই। ও আচ্ছা, তাহলে তুই থাক, আমি গেলাম। এরপর আম্মু চলে গেলেন আর আমি মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। ফেসবুকে ঢুকতেই হারামিগুলা মেসেজ দিয়ে জ্বালাতে শুরু করলো। মিম আপু তোকে কোথায় নিয়ে গিয়েছিল, কেন নিয়ে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। আমিও ওদেরকে বললাম কাল ভার্সিটিতে আসলে সব বলবো। তারপর আরও কিছুক্ষণ ফেসবুকিং করার পর মোবাইলটা রেখে একটু পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়লাম, কারণ কাল সকালে ভার্সিটিতে গিয়ে মিম আপুর সাথে দেখা করতে হবে। যদি না যাই তাহলে নিশ্চয়ই কপালে দুঃখ আছে, কারণ মিম আপু কেমন মেয়ে তা আমার জানা আছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটি এসে পৌঁছালাম, কিন্তু ভার্সিটিতে এসে এমন কিছু হবে তা আমি কখনোই কল্পনাও করিনি।
ভার্সিটির গেটের কাছে এসে দেখি মিম আপু ওনার বন্ধুরা নিয়ে ওদের আড্ডায় বসে আছেন। আজ মিম আপু একটা শাড়ি পরেছেন, শাড়িতে অনেক মানিয়েছে ওনাকে, একেবারে পরীর মতো লাগছে। আর হাতে একটা গোলাপ ফুল নিয়ে বসে আছেন আর গল্প করছেন। বুঝলাম না আজ হঠাৎ মিম আপু শাড়ি পরলেন কেন। যে মেয়ে সবসময় ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে থাকতো সে কিনা আজ শাড়ি পরেছে, ভাবতেই অবাক হচ্ছি। ধুর, আমার তো আবার ওনার সাথে দেখা করতে হবে, তাহলে এইখানে দাঁড়িয়ে কি করছি? যাই মিম আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করি আমায় কেন দেখা করতে বলেছিলেন। আপু, গতকাল আমায় আপনার সাথে কিসের জন্য দেখা করতে বলেছিলেন? ওদের পাশে গিয়ে বললাম কথাটা। ওহ, তুই এসেছিস। আসলে তোকে আজ একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। জি বলুন, কি কথা বলবেন? তোর মিম আপু বসা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন আর বলতে লাগলেন, দেখ, কথাটা তুই কিভাবে নিবি তা আমি জানি না। ভেবেছিলাম কথাটা তোকে আরও পরে বলবো, কিন্তু কথাটা না বলে আমি আর থাকতে পারছি না, তাই আজ তোকে এত তাড়াতাড়ি আসতে বলেছি। জি বলুন, কি কথা? একটু আগ্রহ নিয়েই বললাম। আমি তোমাকে ভালোবাসি। শুধু তাই নয়, ভার্সিটির প্রথম দিন তোমাকে দেখার পরেই আমার তোমায় ভালো লাগতে শুরু করে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ। হাঁটু গেড়ে তার সামনে ফুলটা ধরে কথাগুলো বলল। ওনার কথা শুনে তো আমি অবাক। এসব কি বলছেন মিম আপু? আমাকে নাকি উনি ভালোবাসেন, আর আমি কিনা তা নিজেও জানি না। এখন আমি ওনাকে কি বলবো? কি হলো, চুপ কেন? কিছু বলো। দেখেন, প্রথমেই বলে দিই, আপনি আমার 2 বছরের বড়, আর আমি এসব প্রেম ভালোবাসা একদমই পছন্দ করি না। আর একটা কথা, আমি মেয়েদের সাথে একটু কম কথাই বলি, তাই আমার পক্ষে এইসব সম্ভব না। তোমার এই স্বভাবটাই আমায় মুগ্ধ করে তুলেছে। আর বড় হয়েছি তো কি হয়েছে? এখানে সমস্যা কিসের? অনেক সমস্যা, সেটা আপনি বুঝবেন না। আমার আর ভালো লাগছে না, আমি ক্লাসে গেলাম। থাকেন আপনি। বলেই চলে আসতে যাব, তখনই পিছন থেকে মিম আপু আমার কলার চেপে ধরলেন। ওই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সাথে ভালোভাবে কথা বলেছি বলে তোর ভাব বেড়ে যাচ্ছে, তাই না? ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিম আপুর গালে, কারণ কেউ আমার কলার ধরলে আমার রাগ চরম পর্যায়ে উঠে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। কি পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি রাজি হচ্ছি না বলে আমায় জোর করে রাজি করাবেন? শুনেন, সব কিছু জোর করে হলেও ভালোবাসাটা জোর করে হয় না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমায় মাফ করবেন। মিম আপুকে চর মেরে হয়তো অনেক বড় ভুল করেছি, কারণ আমার কথা শেষ হওয়ার পর ওনার সব বন্ধুরা মিলে আমায় ঘিরে ধরল, আর ওদের মধ্যে একজন মিম আপুকে উদ্দেশ্য করে বলল, মিম, তুই শুধু একবার বল, এই ছেলেটার সব হাড্ডি ভেঙে ফেলবো এখনই। কত বড় সাহস! ও তোর গায়ে হাত তুলেছে? না, তোরা ওকে কিছু করবি না, যা করার আমি করব। ওর সাহস দেখছি অনেক বেড়ে গেছে। এক তো আমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, আরেক তো সবার সামনে চর মারা। এই সব কিছুর শোধ আমি নিবই ওর থেকে। এই শোন, আমাকে উদ্দেশ্য করে এখন চুপচাপ ক্লাসে যা, আর তোর ব্যবস্থা আমি আজকেই করব। দাঁড়া। আপু, আমার ভুল হয়ে গেছে, আমি চরটা রাগের মাথায় মেরে দিয়েছি, প্লিজ আমায় মাফ করে দেন। তোকে ক্লাসে যেতে বলেছি, চুপচাপ ক্লাসে যা। ভয়ের সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে ভাবতে লাগলাম, না জানি এখন আমার কি হয়। এই মেয়ে যে রাগি আর গুন্ডি টাইপের মনে হয় না আমায় এমনি এমনি ছেড়ে দেবে। ধুর, কেন জোনাকে চর মারতে গেলাম? এখন তো আমার উপরে বিপদ চলে আসলো। আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো কোনো মেয়েকে চরই মারবো না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যারও চলে আসলেন, কিন্তু হারামিগুলো আজ একটাও আসার নাম নিচ্ছে না। ক্লাসে আসার পর থেকে সব ছাত্রছাত্রীরা এতক্ষণ আমার দিকে এক নজরে তাকিয়েছিল। থাকবেই বা না কেন? যাকে এই ভার্সিটির সব ছেলে মেয়ে ভয় পায়, তাকে কিনা আমি সবার সামনে চড় মারলাম। স্যার আসার পর ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিল। যাক, এত সময় বাঁচা গেল। তাহলে সব স্যারেরা এক এক করে এসে তাদের ক্লাস করিয়ে চলে গেলেন। দেখতে দেখতে সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। এখন সমস্যা হলো আমি একা একা বের হব কি করে? আর মিম আপু তো আমায় বলেছেন আজ আমার একটা ব্যবস্থা করেই ছাড়বেন। না জানি কপালে কি দুঃখ আছে। আল্লাহ, বাঁচিয়ে দিও এবারের মতন। তারপর আমিও সকল ছাত্রছাত্রীদের সাথে ক্লাসরুম থেকে বের হয়ে পড়লাম। বাইরে এসে চারপাশে তাকিয়ে দেখি মিম আপু আর ওনার বন্ধুদের কোথাও দেখা যাচ্ছে না। যাক, ভালোই হলো, এখন শান্তিতে বাসা যেতে পারবো। এরপর ভার্সিটি থেকে বের হয়ে হাঁটা ধরলাম বাসার দিকে। প্রায় অর্ধেক পথ আসার পরই হঠাৎ একটা কালো মাইক্রোবাস এসে আমার সামনে দাঁড়ালো। গাড়ি থামিয়ে কিছু লোক গাড়ি থেকে বের হয়েই আমায় ধরে জোর করে গাড়িতে উঠিয়ে নিল। গাড়িতে উঠে ভিতরে যাকে দেখলাম তাকে দেখার পর আমার কলিজা কেঁপে উঠল।
কারণ গাড়িতে যে বসে আছে সে আর কেউই না, মিম আপু। এদিকে মিম আপুর হাতে একটা কি যেন ছিল, সেটা আমার মুখে লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে তাকিয়ে দেখি আমাকে একটা অন্ধকার রুমে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তো এই ছিল ফ্ল্যাশব্যাক। আশা করি এখন আপনারা বুঝে গেছেন আমাকে এইখানে আনার কারণটা কি। এখন গল্পতে আসি। চেয়ারে বসে বসে শুধু ভাবছি কিভাবে এইখান থেকে পালানো যায়। মিম আপু যেমন মেয়ে, বলা যায় না কখন কি করে বসে, এরকম নানান কথা ভাবছি। ঠিক তখনই রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখি মিম আপু একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসেছেন। জানি এগুলা আমার জন্যই এনেছেন, কারণ আজ সকাল থেকেই আমার কিছুই খাওয়া হয়নি। মিম আপু হেঁটে হেঁটে আমার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়লেন। সরি সোনা, খাবার বানাতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি নিয়ে আসতে পারিনি। আপনাকে খাবার বানাতে কে বলেছে? কেউ বলে নাই, আমি নিজ ইচ্ছাতেই বানিয়েছি, তাও শুধু তোমার জন্য। কিছু বললাম না, শুধু মনে মনে বলছি ঠং কত আসছে আমার জন্য খাবার বানাতে। এই নাও, হা করো। আজ আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। মুখের সামনে কিছু খাবার এনে। আমার হাতের বাঁধন খুলে দেন, আমি নিজের হাতেই খেতে পারবো। না বাবু, তা তো হবে না, তোমায় আমি নিজের হাতেই খাওয়াবো। আমি আপনার হাতে খেতে পারবো না। চুপ, আর একটা কথাও নয়। এতক্ষণ ভালো করে কথা বলেছি বলে কি ভেবেছিস আমি কিছু বলবো না? চুপচাপ হা কর, না হলে খুব খারাপ হয়ে যাবে। ভয়ে হা করে ফেললাম, কারণ মিম আপু রাগ উঠলে না জানি পরে কি করে। মিম আপু আমায় খাওয়াতে শুরু করলেন, আমিও চুপচাপ খেয়ে যেতে লাগলাম। ভয়ে কোনো কথা বলছি না, কারণ ওনার চেহারায় এখনো রাগের ছাপ রয়ে গেছে। প্রায় অর্ধেক খাওয়া শেষ হলে বাকিটুকু মিম আপু খেতে শুরু করলেন। এটা দেখে আমি এতটুকু অবাক হইনি, কারণ প্রথম থেকেই মিম আপু আমার প্লেটের খাবার থেকে অর্ধেক নিজে খেতেন। এই বিষয়ে ওনাকে কিছু বললে উনি বলেন এটা নাকি ভালোবাসা, একে অপরের প্লেটের খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। খাওয়া শেষ হলে মিম আপু আমায় পানি খাইয়ে দিয়ে চলে যেতেছিলেন, তখনই আমি ওনাকে ডাক দেই। কি হলো, কিছু বলবা? আমাকে ছেড়ে দেন না প্লিজ, আমি বাসায় যাব। আম্মু আব্বু হয়তো আমার জন্য চিন্তা করছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। সরি সোনা, তোমাকে ছাড়ার জন্য তো এখানে নিয়ে আসি নাই। আপনি কিন্তু খুব খারাপ কাজ করছেন আমার সাথে। আমি যদি একবার এইখান থেকে পালাতে পারি তাহলে পুলিশের কাছে গিয়ে আপনার নামে কেস করব বলে দিলাম। একটু সাহস করে বললাম কথাটা, দেখি ভয় পায় কিনা। কথাটা শুনে সাথে সাথে আমার মুখ চেপে ধরলো আর বলল, কি তোর এত সাহস? তুই আমাকে হুমকি দিচ্ছিস? আজ পর্যন্ত কেউ আমার সাথে ঠিকমতো কথাও বলেনি, শুধু বলেছিস তুই। শোন, আমি তোকে ভালোবাসি বলে তুই এখনো এইখানে ঠিকমতো আছিস, না হলে কবে তোর কাহিনী শেষ করে ফেলতাম। আপু লাগছে, ছাড়ুন। মুখ চেপে ধরা ঠিক মতো কথা বলতে পারছি না। ওই একদম আপু বলে ডাকবি না, না হলে খুন করে ফেলবো। আপনি আমার বড়, আপনাকে আপু বলবো না তো কি বলবো? কেন, আমার নাম নেই? নাম ধরে ডাকবি। আমি পারবো না। কি বললি? না মানে বলবো। এই তো গুড বয়। আর হ্যাঁ, এইসব পালানোর কথা যেন আর ভুলেও মুখে না আসে। এই বাড়ির চারপাশেই আমার বডিগার্ডরা আছে, সো এইখান থেকে পালানোর কোনো প্রশ্নই আসে না। চুপ করে রইলাম, কারণ কিছু বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে এখন এই প্লেটগুলো রেখে আসি, তুমি থাকো। এরপর মিম আপু চলে গেলেন, আর আমি চেয়ারেই হাত পা বাঁধা অবস্থায় বসে রইলাম। এই কোন মেয়ের পাল্লায় পড়লাম রে ভাই, কিছু বললেই রেগে যায়। না জানি এখানে আর কতদিন থাকতে হবে। আম্মু আব্বু হয়তো আমার জন্য চিন্তা করছেন। না, এইভাবে চলবে না, এখান থেকে পালানোর একটা উপায় বের করতে হবে। অনেকক্ষণ ধরে ভাবছি কিন্তু কিছুই মাথায় আসছে না। হঠাৎ চারপাশে তাকাতেই চোখ পড়লো মাটিতে একটা ব্লেড রাখা। এই তো পেয়ে গেছি, হ্যাঁ এটাই দরকার এখান থেকে পালানোর জন্য। কিন্তু ওই ব্লেডের কাছে আমি যাব কি করে? আমার তো হাত পা দুইটাই বাঁধা। অনেকক্ষণ ধরে ভাবতে লাগলাম কি করা যায়। অবশেষে সিদ্ধান্ত নিলাম কুড়িয়ে কুড়িয়ে যাওয়া যায় কিনা। যেই ভাবা সেই কাজ, শরীরের সমস্ত শক্তি দিয়ে চেয়ার সহ সামনে এগুতে লাগলাম। প্রায় 5 মিনিট পর কোনো রকমে ব্লেডের কাছে এসে পৌঁছলাম, কিন্তু এখন ব্লেডটা মাটি থেকে তুলব কি করে? অনেক সময় ধরে ব্লেডটা তোলার চেষ্টা করছি, কিন্তু কিছুই ভেবে পাচ্ছি না। এমন সময় হঠাৎ বাইরে থেকে রুমের দরজা খোলার আওয়াজ এলো। সামনে তাকিয়ে দেখি মিম আপু দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ, আমি শেষ। এখন যদি মিম আপু জিজ্ঞেস করে আমি এইখানে কেন আর কিভাবে আসলাম, তাহলে আমি কি বলবো? আরে তুমি এইখান থেকে ওইখানে গেলে কিভাবে? কি করতে চাচ্ছিলা সত্যি করে বলো তো। না মানে আসলে আমি কি বলছো বুঝতে পারছি না, ভালো করে বলো।
আসলে আমার খুব জোরে হিয়ে পেয়েছে, তাই চটপট করতে করতে এখানে চলে গিয়েছিলাম। তা আমায় ডাক দিবা না? তুমিও না কি যে করো। আচ্ছা দাঁড়াও, আমি তোমার হাত পা খুলে দিচ্ছি। এরপর হাত পা খুলে দিয়ে আর আমি চেয়ার থেকে উঠে বসলাম। কি আরাম, এখন শান্তিতে পালাতে পারবো। কি বললা তুমি? হ্যাঁ মানে বলছি বাথরুমটা কোন দিকে? আসো আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে হাত ধরে রুমের বাইরে নিয়ে আসলাম। তারপর একটা সুন্দর সাজানো রুমে তাকে নিয়ে আসলাম। আমায় এখানে কেন এনেছেন? যাও, ওইদিকে বাথরুম আছে, আঙ্গুলের ইশারা করে দেখিয়ে বললাম। আর কথা না বলে চুপচাপ মিম আপুর দেখানো বাথরুমে ঢুকে পড়লাম। বাথরুমে ঢুকে চিন্তা করছি এখন কি করা যায়। এখন যদি না পালাই তাহলে বের হলে মিম আপু আবার আমায় বেঁধে রাখবে, তখন পালাবো কি করে। দেখি এখান থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কি না। ওই তো পেয়ে গেছে, বাথরুমের একটা ছোট্ট জানালা। হ্যাঁ, এটা দিয়েই পালাতে হবে, না হলে আর পালানো যাবে না। কিন্তু জানালাটা ভাঙবো কী করে? জানালার কাছে কি হাত দিয়ে টেনে দেখি জানালাটা একটু জোরে টান দিলেই খুলে যাবে। দেখি কিছু করা যায় কি না। তারপর শরীরের সব শক্তি দিয়ে জানালাটা খোলার চেষ্টা করতে লাগলাম। একসময় জানালাটা খুলেই গেল। খুলে গেছে তাহলে। এরপর কোনো রকমে জানালার রাস্তা দিয়ে বাইর হয়ে আসলাম। বাইরে এসে দেখি চারপাশ একদম মানবশূন্য। একটা পশু পাখিও দেখছি না কোথাও। না, এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না, না হলে যে কেউ আমায় দেখে ফেলবে। হাঁটতে থাকি, দেখি কোনো রাস্তা পাওয়া যায় কিনা। আর দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করলাম। জানি না ওরা আমায় কোথায় নিয়ে এসেছিল, এই জায়গাটাও চিনতে পারছি না। কাছে একটা মোবাইলও নেই, না হলে কাউকে ফোন করা যেত। প্রায় কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ একটা রাস্তা চোখে পড়লো। আরে হয়তো রাস্তা, আর রাস্তা দিয়ে একটা গাড়িও আসছে এদিকে। দেখি গাড়িটা আটকিয়ে একটু সাহায্য করে কিনা। এরপর এক দৌড়ে রাস্তার পাশে এসে গাড়িটাকে দেখে দাঁড় করালাম। প্লিজ আমাকে একটু হেল্প করেন, আমি এই জায়গায় ভুলে এসে পড়েছি, আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও খুঁজে পাচ্ছি না। গাড়ির কাছে গিয়ে কথাটা বললাম। একটু পর গাড়ি থেকে একটা মধ্যবয়স্ক লোক বের হয়ে আসলো। লোকটাকে দেখে অনেক ধনী মনে হচ্ছে। আমার দিকে ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। মামুনি একটু অপেক্ষা করো, আব্বু এখনই আসছে। উপাস থেকে কি বলছে শুনতে পাচ্ছি না। মামুনি তুমি চিন্তা করো না, আমি ওকে তোমার কাছে নিয়ে আসছি। এখনো কিছু শুনতে পেলাম না। আচ্ছা এখন ফোনটা রাখো, আব্বু আসছি। হে বাবা, তুমি কি যেন বলছিলে? আসলে আমি এখানে ভুল করে চলে এসেছি, আর এখানে রাস্তাও ঠিক মতো চিনি না। আপনি যদি আমায় এই জায়গায় নিয়ে যেতেন তাহলে আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকতাম। ও এই ব্যাপার, আচ্ছা তুমি গাড়িতে ওঠো, আমি তোমায় ওইখানে নিয়ে যাচ্ছি। সত্যি আঙ্কেল? সত্যি, এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে বস গিয়ে। এরপর আর কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে উঠে পড়লাম। আমার পাশে লোকটাও এসে বসে পড়লো। এরপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। প্রায় কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বাড়ির সামনে। এরপর লোকটা আমায় গাড়ি থেকে নামতে বলে নিজেও নেমে পড়লো। আমিও ওনার সাথে নেমে চারপাশে তাকাতে লাগলাম। আমি কোথায় এলাম? এটা কার বাড়ি? ভিতরে চল বাবা। আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? এটা কার বাড়ি? এটা আমারই বাড়ি, আর ভিতরে গেলেই বুঝতে পারবে তোমায় কেন এখানে আনা হয়েছে। না, আমি ভিতরে যেতে পারবো না। আপনি আমায় আমার বাসায় দিয়ে আসেন। আমি তো বলেছি তোমায় ওইখানে নিয়ে যাব, এর আগে তোমার সাথে ভিতরে চলো, না হলে আমি কিন্তু নিয়ে যাব না। না না, চলুন, আমি আপনার সাথে যাব। বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। এরপর ওনার পিছনে পিছনে বাড়ির ভিতরে চলে আসলাম। বাড়িটা দেখে একটু চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না এটা কোন জায়গা। তার পাশে তাকিয়ে ভাবছিলাম কথাগুলো। ঠিক তখনই উপর থেকে কিছু ভাঙার আওয়াজ পেলাম। আঙ্কেল, এটা কিসের আওয়াজ? দাঁড়াও, একটু পরেই বুঝতে পারবে। কথাটা বলেই উনি মামুনি মামুনি কাকে যেন ডাকতে লাগলেন। কিছুক্ষণ পর উপর থেকে কারো নিচে আসার আওয়াজ শুনতে পেলাম। আমিও অনেক আগ্রহ নিয়ে উপরের দিকে তাকিয়ে রইলাম, দেখি কে আসে। কিছুক্ষণ পর উপর থেকে একটা মেয়েকে নিচে নামতে দেখলাম, কিন্তু মেয়েটাকে দেখার পর আমার বুক কেঁপে উঠলো। আমি কাকে দেখছি? এইখানে কেন? আরে এ তো মিম আপু। ওনার চুলগুলো এলোমেলো, একেবারে লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছেন। সব মিলিয়ে ওনাকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে এমন চেহারা বানিয়েছেন এই কিছু সময়ে। আঙ্কেল, আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? আর উনি কে? উনি এখানে কি করছে? ওকে, তো তুমি চিনতেই পারছো, ওর নাম মিম, আমার একমাত্র আদরের মেয়ে। আশা করি তোমাকে আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। ও আল্লাহ, এই কোন বিপদে ফেললা আমায়! যার ভয়ে এখান থেকে পালালাম, শেষে কিনা তার কাছে এসে পড়লাম। না জানি এখন আমার কি অবস্থা করে এই মেয়ে। আর আমায় যখন এখানে আনা হয়েছিল তখন আমায় অজ্ঞান করে আনা হয়েছিল, তাই ঠিকমতো বাড়িটা দেখতে পারিনি। শুধু একটা রুমে বন্দি করে রেখেছিল 2 দিন। এই জায়গাটার নামও ঠিক জানি না। কুত্তা, তোর খুব শখ পালানোর, তাই না?
আজ তোর এই শখ আমি মিটিয়ে ছাড়বো, দাঁড়া। তাকে দেখে এসে দুইটা চড় মেরে কথাগুলো বললাম। শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মামনি শান্ত হও, ওকে এইভাবে মেরে সব ঠিক করতে পারবা না। ওর সাহস কি করে হয় এখান থেকে পালানো? আমি ওকে আজ শেষ করে ফেলবো বলেই কাছে এসে গলা চেপে ধরলাম। নিজের সব শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই মিম আপুর সাথে পেরে উঠতে পারছি না। এদিকে মিম আপুর বাবাও মিম আপুকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। প্রায় কিছুক্ষণ পর মিম আপুর বাবা মিম আপুকে আমার থেকে ছাড়িয়ে একটু দূরে নিয়ে চলে গেলেন। মামনি প্লিজ শান্ত হও, এভাবে ওকে মেরে কোনো লাভ হবে না। এর চেয়ে ভালো ওকে তোমার রুমে নিয়ে গিয়ে ভালো করে বোঝাও, দেখবে ও এমনিতে বুঝে যাবে। কি করব বল? ওকে যে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু ও কিছুতেই আমায় বুঝতে চায় না। বাবাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে। ভালো করে বোঝাও, দেখবে একসময় ঠিকই বুঝতে পারবে। ওকে কিভাবে বোঝাতে হবে আমার ভালো করেই জানা আছে। এই চল আমার সাথে। না, আমি যাব না আঙ্কেল, প্লিজ আমাকে বাঁচান। তুই না গেলে তোর ঘাড় যাবে, চল বলছি। হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে আসলো। উপরে এসে আমায় নিয়ে একটা রুমে ঢুকে পড়লো আর ভিতর থেকে রুমের দরজাটা লাগিয়ে দিল। আল্লাহ বাঁচাও, এখন নিশ্চয়ই আমার কপালে দুঃখ আছে। কি ভেবেছিলি তুই আমার থেকে পালিয়ে বেঁচে যাবি আর আমি তোকে খুঁজে পাবো না, তাই না? না মানে আসলে চুপ, একদম চুপ, কোনো কথা নয়। হুম। বল, এখন তুই পালিয়েছিলি কেন? আগে বলেন, আমায় এখানে কেন আটকে রেখেছেন? আপনাকে আমি ভালোবাসি না, তারপরেও কেন আমার উপরে জোর খাটাচ্ছেন? কারণ আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে ভালোবাসিস আর নাই বাসিস, এটা তোর ইচ্ছা, কিন্তু আমি তোর উপরে জোর খাটিয়েই ভালোবাসাটা আদায় করব। আর কতবার বলবো ভালোবাসা জোর করে হয় না? তারপরেও কেন বেহায়ার মতো আমার পিছনে পড়ে আছেন? আপনার বাবার তো অনেক টাকা পয়সা আছে, আপনি চাইলে আমার চেয়ে আরো ভালো ছেলে পাবেন। আমার কাউকে চাই না, শুধু তোকে চাই। আর কি যেন বললি? আমি বেহায়ার মতো তোর পিছে পড়ে আছি। ঠিকই বলেছিস, তোকে ভালোবেসে আমি বেহায়া হয়ে গেছি। আপনি শুধু বেহায়া নন, সাথে পাগল হয়ে গেছেন। তাই সময় থাকতে ডাক্তার দেখান। আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে, আর তুমি থাকতে ডাক্তার লাগবে না। তুমি কি ডাক্তারের চেয়ে কম নাকি? আপু প্লিজ এসব পাগলামি বন্ধ করেন আর আমায় এখান থেকে যেতে দিন। কথাটা শোনার সাথে সাথে আমার মুখ চেপে ধরলো আর বলল, ওই একদম আপু বলবি না, বউ বলে ডাকবি, বউ। লাগছে ছাড়ুন। মুখ চেপে ধরায় ঠিক মতো কথা বলতে পারছি না। এবার বল, মিম তুমি আমার বউ। আমাদের বিয়ে হলো কবে যে আপনাকে বউ বলে ডাকবো? হয়নি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন যেটা বলতে বলেছি সেটা বল। অসম্ভব, আমি বলবো না, যা করার করেন। কি তুই বলবি না? না। তাহলে দেখ এখন আমি কি করি। কথাটা বলেই ধীরে ধীরে ওর দিকে এগাতে লাগলাম। আপনি আমার দিকে এইভাবে আসছেন কেন? চুপ করে শুধু আমার দিকে হেঁটে আসছেন। দেখেন কাছে আসবেন না, আসলে আর কিছু বলতে পারলাম না। এর আগেই মিমাপু আমার ঠোঁটগুলো ওনার ঠোঁট দিয়ে বন্ধ করে ফেললেন। আমার ঠোঁটে কিস করে যাচ্ছেন, ছাড়ার কোনো নামই নিচ্ছে না। প্রায় 5 মিনিট পর উনি নিজ থেকেই আমায় ছেড়ে দিলেন। দুজনেই শুধু হাঁপাচ্ছি, লজ্জায় মিমাপুর দিকে তাকাতেও পারছি না। লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? এইভাবে কেউ কাউকে কিস করে? আরেকটি হলেই তো দম বন্ধ হয়ে যেত। কেউ না করলেও আমি কি করি, কেন তোর ভালো লাগে না বুঝি? আচ্ছা আস, আবার দে, এইবার ফলো করেই দিব। না, আমার এসব ভালো লাগে না, আর আপনি এইসব আর করবেনও না। কি আর কমু ভাই, মাইয়ার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আচ্ছা করব না, তবে আজ রাতে একটু করব, কারণ তোমার পালানোর শাস্তি এখনো রয়ে গেছে। নিচে তো আমার কয়েকটা চড় মেরেছিলেন, এতে কি আপনার শাস্তি শেষ হয়নি? কিছুটা হয়েছে, কিন্তু এখনো পুরোটা হয়নি, তাই রাতে এর পুরোটা শোধ নিব। কিছু বললাম না, কারণ যত যাই বলি না কেন উনি বুঝবেন না। আচ্ছা তুমি বিছানায় বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সারাদিন ধরে তো তুমি কিছুই খাওনি। আর হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করবা না, না হলে এর ফল খুব খারাপ হবে। কথাগুলো বলেই মিম আপু বাইরে চলে গেলেন। আমিও আর দাঁড়িয়ে না থেকে বিছানায় বসে পড়লাম। জানি এখন আর পালাতে পারবো না, আর পালাতে গিয়ে যদি মিম আপুর কাছে আবারও ধরা পড়ে যাই তাহলে নিশ্চয়ই অবস্থা খারাপ করে দিবেন। রুমে একা একা বসে আছি, এমন সময় মিম আপু হাতে খাবারের প্লেট নিয়ে হাজির। প্লেটটা নিয়ে সোজা আমার পাশে এসে বসে পড়লেন। এই নাও, হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমার হাতে দিয়ে আমি খেতে পারবো, কাউকে খাইয়ে দিতে হবে না। কথা কম, বলে যাচ্ছি, যা বলছি তাই কর, না হলে শাস্তিটা বেড়ে যেতে পারে। ধুর,
ভালো লাগে না কিছু। তারপর এক প্রকার বাধ্য হয়েই হাঁ করতে হলো। মিম আপু আমার মুখে খাবার তুলে দিচ্ছেন আর আমি খাচ্ছি। প্লেটের খাবার প্রায় অর্ধেক খাওয়া শেষ হলে মিম আপু প্লেটটা আমার হাতে দিয়ে দিলেন। আগেই তো বললাম আমি নিজ হাতে খেতে পারবো, তাহলে অর্ধেক খাইয়ে রেখে দিলেন কেন? বাকি খাবারগুলো আমি খাবো তাই। তো খান, প্লেটটা আমার হাতে দিচ্ছেন কেন? কারণ এখন তুমি আমায় তোমার হাতে খাইয়ে দিবে। সরি, আমি পারবো না। আপনার ইচ্ছে হলে নিজ হতে খান। কি বললা? আবার বল। বললাম তো পারবো না। জানতাম তুমি এইটা বলবে, তাই এর ব্যবস্থা আগে থেকে করে রেখেছিলাম। কথাটা বলেই বিছানার নিচ থেকে একটা চাকু বের করলাম। এ কি, আপনি চাকু কই পেলেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন বলো, একটু আগে কি যেন বলেছিলে? কই কি বললাম? তুমি না বললে আমায় খাইয়ে দিবে, চাকুটা ওর কাছে নিয়ে গিয়ে। না না, আমি এটা কখন বললাম? আমি খাইয়ে দিব বলেছি তো। এই তো লাইনে আসছো, এখন চুপচাপ খাইয়ে দাও, তো অনেক ক্ষুধা লাগছে। এরপর বাধ্য হয়ে মিম আপুকে খাইয়ে দিতে হলো। মিম আপুকে খাইয়ে দিচ্ছি আর উনি ছোট বাচ্চাদের মতো খেয়ে যাচ্ছেন। চাকুটা এখনো হাতে নিয়ে বসে আছেন। খাবার মুখে দিতে একটু দেরি করলেই মিম আপু চাকুটা দিয়ে ভয় দেখান। সব মিলিয়ে একটা প্যারার মধ্যেই আছে। মিম আপুর খাওয়া শেষ হলে প্লেটটা নিয়ে বাইরে চলে গেলেন। আমি আর কি করব, রুমে একা একা বসে রইলাম। অনেকক্ষণ ধরে একা বসে থাকতে থাকতে শরীরটা ক্লান্ত লাগতে শুরু করলো। পাশে যখন বিছানা আছে তাহলে একটু শুয়ে পড়ি, তাহলে ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ, বিছানায় পড়ে দিলাম ঘুম। ঘুম ভাঙলো কারো নরম হাতের ছোঁয়ায়। চোখ মিলে তাকিয়ে দেখি মিমাপু আমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমার দিকে উনি এক নজরে তাকিয়ে আছেন, যা দেখে আমি একটু পেলাম লজ্জায় শোয়া থেকে উঠে বসলাম। কি হলো, উঠে পড়লে কেন? তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না, শরীরটা একটু ক্লান্ত লাগছিল তাই শুয়ে পড়েছিলাম। এখন ভালো লাগছে, আর ঘুমাবো না। আপনি কখন আসলেন? একটু আগে আসলাম, এসে দেখি তুমি শুয়ে আছো, তাই আর ডাক দিলাম না। ও, তো এখন কয়টা বাজে? 7টা বেজে গেছে। আচ্ছা, আমার একটা আবদার পূরণ করবেন? কি বলো? বলছি কি, অনেকদিন ধরে তো বাসার কারোর সাথে যোগাযোগ হয়নি, যদি একটু বাসায় ফোন করতে দিতেন। এত যোগাযোগ করা লাগবে না, যেভাবে আছো সেভাবেই থাকো। আচ্ছা, জানি আর কথা বাড়িয়ে কোনো লাভ হবে না, তাই আর কিছু বললাম না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এদিকে মিম আপু কোথায় জানি চলে গেলেন। একটু পর আবার রুমে আসলেন, হাতে একটা খাবার প্লেট নিয়ে। প্লেটটা নিয়ে আমার কাছে এসে বসে পড়লেন। আর কি বলবো, দুপুরের মতোই আমাকে উনি খাইয়ে দিলেন, আর ওনাকেও আমায় খাইয়ে দিতে হলো। চাকুর ভয়ে খাওয়া শেষ হলে প্লেটটা নিয়ে উনি আবারও বাইরে চলে গেলেন। একা একা রুমে বসে আছি, তখন আবারও মিম আপু রুমে আসলেন। আমি ঘুমাবো কোথায়? কেন, এই রুমে। আর আপনি? তোমার সাথে। কি অসম্ভব, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কি বললা? পারবা না তাই না? বিছানার কাছে এসে চাকুটা বের করে। দেখেন, সবসময় ভয় দেখাবেন না, আর আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, তো দুজন এক বিছানায় ঘুমানোর প্রশ্নই আসে না। চুপ, আর একটা কথাও নয়। আমি যা বলেছি তাই হবে, আমরা এক বিছানাতেই ঘুমাবো। আচ্ছা, কিন্তু আমাদের মধ্যে কোলবালিশ থাকতে হবে, না হলে আমি ঘুমাবো না। জানি না করলেও শুনবে না, তাই এটাই বললাম, দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন ঘুমিয়ে পড়ি, অনেক তো রাত হলো। তার আগে তোমার শাস্তিটা তো দিয়ে নেই। মানে কিসের শাস্তি? আমি কি করলাম? ওই যে পালানোর শাস্তি, সেটা তো এখনো রয়ে গেছে। এই মেয়ে তো দেখছি শাস্তি শাস্তি করে মাথায় খেয়ে নেবে। এখন কি করব? বিড়বিড় করে কি বলছো? না কিছু না, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। তার আগে শাস্তিটা তো দিয়ে দেই। কি শাস্তি? চোখ বন্ধ করো, আমি শাস্তি দিয়ে দিব। শাস্তি দিতে হলে আবার চোখ বন্ধ করা লাগে নাকি? যা বলছি তাই করো, এত কথা বলো কেন? আচ্ছা, এই নেন করলাম। এদিকে আমি কিছুক্ষণ ধরে চোখ বন্ধ করে আছি, মিমাপুর কোনো সারা শব্দই পাচ্ছি না। একটু পর হঠাৎ আমার মুখের উপরে কারো গরম নিঃশ্বাস পড়তে শুরু করলো। কি হচ্ছে বোঝার জন্য চোখ খুলতেই দেখি মিমা আপু ধীরে ধীরে ওনার মুখ আমার কাছের দিকে মুখের দিকে নিয়ে আসছেন। আমি কিছু বলতে যাবো তার আগেই মিমাপু ওনার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলেন। পরে কি হলো বুঝতেই তো পারছেন, নিজেকে ওনার থেকে ছাড়াতেই পারছি না। অবশেষে প্রায় 5 মিনিট পর উনি নিচ থেকেই আমায় ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে দুজন একসাথে হাঁপাচ্ছি। মার ডালারে, এটা মেয়ে নাকি কোনো রোবট? আর একটু হলেই নিশ্চয়ই আমায় আর খুঁজে পেতেন না, যেভাবে চেপে ধরেছিল। কি হলো, এত কি ভাবছো? একটাই পেট ভরেনি বুঝি? কি বললেন এসব? লজ্জা শরম বলতে কিছু নেই নাকি আপনার?
একটা ছোট নিষ্পাপ বাচ্চাকে যে কোনো সময় কিস করে বসেন? ও ওলে নিষ্পাপ বাচ্চা রে, কাল বিয়ে করলে মাসখানেক পরে বাচ্চার বাপ হবে আর নিজেকে নিষ্পাপ বাচ্চা বলা। আমার এখনো বিয়ের বয়স হয়নি, সো আমি তো বাচ্চাই। আর বেশি দিন বাচ্চা থাকতে হবে না, বিয়ে করলেই বড় হয়ে যাবে। মানে কার বিয়ে? কারণ নয়, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো যাও। আর কথা না বাড়ি চুপচাপ বিছানায় গিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়লাম। এর আগে মাঝখানে একটা কোল বালিশ রেখে দিলাম। বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুম ভাঙলে বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি মিম আপু আমায় জড়িয়ে ধরে আমার বুকের উপরে শুয়ে আছেন। এটা দেখে সাথে সাথে আমি লাফ মেরে বিছানা থেকে উঠে বসলাম। আমি উঠাতে মিম আপুরও ঘুম ভেঙে গেল। কি হলো, এভাবে উঠে পড়লা কেন? কত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে। আরে রাখেন আপনার স্বপ্ন, আগে বলেন আপনি আমার বুকের উপরে শুয়েছিলেন কেন? ও এই ব্যাপার, আসলে বালিশে ঘুমাতে ভালো লাগছিল না, তাই তোমার বুকের উপর শুয়েছিলাম। তাই বলে আপনি আমার বুকের উপরে শুবেন? গতকাল রাতে না বিছানার মাঝখানে কোল বালিশ রেখেছিলাম, সেটা কই? আমাদের মাঝখানে ডিস্টার্ব করছিল তাই ফেলে দিয়েছি। কি আর বলবো ভাই বলেন, এই মেয়ে তো দেখছি কিছুই বুঝছে না, শুধু মনে মনে ওনাকে ইচ্ছা মতো গালি দিচ্ছি, কারণ সরাসরি বললে আমার অবস্থা খারাপ করে দিবে। আচ্ছা এখন উঠেই যখন পড়েছো তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। কথাটা বলে উনি উঠে চলে গেলেন। আমি আর কি করব, ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিম আপু নাস্তা নিয়ে বিছানায় বসে আছেন। তারপর দুজন একসাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ হলে মিম আপু প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ দুপুরবেলা খাবার খেয়ে রুমে বসে আছি, তখনই বিছানার বালিশের নিচে চোখ পড়তেই দেখলাম একটা ফোন। এটা আবার কার ফোন দেখি তো একটু। বালিশের নিচ থেকে বের করে দেখি এটা মিম আপুর ফোন। আরে ফোন তো দেখছি কোনো লকই নেই, মানে আনলক করা। এই তো পেয়েছি, দেখি এটা দিয়ে কাউকে ফোন করা যায় কিনা। এরপর ফোনে শুভর নাম্বার তুলে দিলাম কল। অনেকক্ষণ ধরে রিং হচ্ছে কিন্তু ফোন ধরছেই না। প্রথমবার কেটে গেল, তারপর আবার দিলাম। দ্বিতীয় রিং হতেই ওপাশ থেকে কে যেন কল রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে শুভ? আমি তামিম বলছি। কি তামিম বন্ধু, কোথায় তুই? কেমন আছিস? কোন অবস্থায় আছিস? ভাই আমি ভালো না, আমাকে আর কিছু বলতে যাবো তার আগে কে যেন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোনটা কে নিল দেখার জন্য সামনে তাকাতেই দেখি মিম আপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। ও আল্লাহ, খাইছে আমারে, আমি শেষ। কার সাথে ফোনে কথা বলছিলে এতক্ষণ? না মানে কারোর সাথে না। বল কার সাথে কথা বলছিলে এতক্ষণ? বললাম তো কারোর সাথে না, কেঁদেই দিলাম কারণ চরটা খুব জোরেই লেগেছে। ভালোই ভালোই বলে দে কার সাথে কথা বলছিলি, না হলে চড়িয়ে গাল লাল করে দিব, শার্টের কলার চেপে ধরে। না আর মারবেন না প্লিজ, আমি বলছি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি। ওকে কেন ফোন করেছিলি? এমনি। সত্যি করে বল, না হলে আরও কয়েকটা দিব। আমার আর এইখানে ভালো লাগছে না, তাই ওকে ফোন করেছিলাম যাতে আমায় এইখান থেকে নিয়ে যায়। কি তোর এত বড় সাহস, তুই আবার এইখান থেকে যাওয়ার প্ল্যান করেছিস? দাঁড়া, আজ তোকে জন্মের শিক্ষা দিয়েই যাব, যাতে আর এখান থেকে যাওয়ার প্রশ্ন মাথাও না আসে। আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আর কখনো এমন করব না। না, তোর আর মাফ নেই, তোকে এর জন্য শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। কথাটা বলেই মিম আপু রুম থেকে চলে গেলেন। জানি আজ কপালে বড় কোনো দুঃখ আছে। ধুর, কেন যে ওকে ফোন করতে গেলাম, এখন নিজের কামেই নিজেই খাবো। এদিকে প্রায় কিছুক্ষণ পর মিম আপু রুমে আসলেন। এক হাতে একটা দড়ি আর অন্য হাতে একটা ব্লেড নিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন। এসব কেন নিয়েছেন কিছুই বুঝতেছি না। এদিকে উনি ব্লেডটা টেবিলে রেখে আমার ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলেন। বিছানায় ফেলে দিয়ে দড়ি দিয়ে আমার হাত পা বাঁধতে শুরু করলেন। আপু এসব কি করছেন? আমার হাত বাঁধছেন কেন? চুপ, একটা কথা বলবি না, বলে দিলাম, না হলে খুব খারাপ হবে। প্লিজ আমার কিছু করবেন না, আমায় ছেড়ে দেন। হাত ছাড়ানোর চেষ্টা করে কথাটা বললাম। সাথে সাথে ব্লেডটা টেবিল থেকে এনে গলায় চেপে ধরলাম। বললাম না কথা বলবি না, মুখ বন্ধ রাখ, আর একদম নড়াচড়া করবি না, না হলে এটা দিয়ে গলা কেটে দিব। ভয়ে আর কিছু বললাম না, কারণ যে ডেঞ্জারাস মেয়ে বলা যায় না কখন কি করে বসে। এদিকে মিম আপু দড়ি নিয়ে আমার 2 হাত বিছানার সাথে বেঁধে দিলেন। এত শক্ত করে বেঁধেছেন যে একটু নড়তেও পারছি না। তোর খুব শখ এখান থেকে পালানোর, তাই না? না মানে আমি তো। চুপ, একটা কথা বলবি না। এখন আমি তোকে যা যা বলতে বলবো তাই তাই বলবি, আর যদি না বলিস তাহলে শাস্তির জন্য তৈরি থাক। কি বলতে হবে আমায় বলেন, আমি বলবো। এখন আমায় আই লাভ ইউ বলো। এটা আবার কেমন কথা?
না, আমি এটা বলতে পারবো না। ভালোই ভালোই বলছি, বলে ফেল, না হলে শাস্তি খুব কষ্টের হবে। দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে ভালোবাসি না, আর আপনার জন্য আমার মনে কোনো ফিলিংসও নেই। তার উপর আপনি আমার 2 বছরের বড়, আমাদের ভালোবাসা কেউ কখনো মেনে নেবে না, আর বিয়ে তো দূরের কথা। তোকে শুধু আই লাভ ইউ বলতে বলেছি, এত কথা নয়। যেটা বলতে বলেছি সেটা বলে দে তাড়াতাড়ি। বললাম তো আমি বলবো না, আপনি কি করবেন করুন। আচ্ছা তাহলে দেখ আমি কি করি। কথাটা বলেই ব্লেড দিয়ে হালকা করে হাতে একটা টান দিলাম। ব্যথায় জোরে একটা চিৎকার মেরে উঠলাম। ছোটবেলা থেকেই আমি ব্লেডে ভীষণ ভয় পাই, এমনকি ব্লেড দিয়ে হালকা কেটে গেলেও আমার অনেক কষ্ট হয়। আমি যেটা বলেছি সেটা বলে দে, তাহলে ছেড়ে দিব। না, আমি বলবো না, কখনোই না। আমি শুধু মেয়েদের ঘৃণা করি। তাহলে এবার দেখ কেমন লাগে। কথাটা বলেই একটা কাপড়ের টুকরো মুখে গুজে দিলেন, তারপর ব্লেড দিয়ে হাতে কয়েকটা টান মেরে দিলেন। মুখে কাপড় ঢুকিয়ে দেওয়ায় চিৎকার করতে পারছি না, শুধু চোখের পানি চাচ্ছি। কিছুক্ষণ পর উনি আবার আমার মুখের কাপড়টা বের করে ফেললেন আর আমায় বলতে লাগলেন, প্লিজ একবার আই লাভ ইউ বলে ফেলো। আমি আর কষ্ট দিতে চাচ্ছি না, পারছি না কষ্ট দিতে তোমায়। আই হেট ইউ, আমি মেয়েদের ঘৃণা করি। কথাটা শোনার সাথে সাথে উনি আবার আমার হাতে ব্লেড দিয়ে কয়েকটা টান মেরে দিলেন। আর সহ্য করতে পারলাম না, একটা চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম সেখানেই। এদিকে মেয়ের রুম থেকে চিৎকারের শব্দ শুনে মালিক চৌধুরী দৌড়ে উপরে আসলেন। উপরে এসে মেয়ের রুমে ঢুকেই তামিমের এমন অবস্থা দেখে দৌড়ে মেয়েকে দিয়ে আটকালেন। মামনি, এটা কি করছো তুমি? ওর এই অবস্থা কেন? আমি কি করেছি ওর এমন অবস্থা? ওকে তুমি ভালোবাসো, তাহলে ওর এমন অবস্থা করলে কেন? এরপর বাবাকে সব ঘটনা খুলে বলল মিম। বাবা আমায় একটুও ভালোবাসতে চায় না ও। এখন আমি কি করব তুমি বলো। মামনি, এইভাবে জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না। তুমি ওর সাথে সবসময় ভালো ব্যবহার করো, দেখবে ও একসময় এমনিতে তোমায় ভালোবাসতে শুরু করছে। আমি আর ওর সাথে কখনো এমন করব না। তুমি ওর জন্য ডাক্তার ডাকো প্লিজ। আচ্ছা, আমি ডাক্তার ডাকছি, তুমি ওর কাছ থাকো। আপনারা হয়তো ভাবছেন মিমের বাবা মিমের এমন কাজে কেন ওকে উৎসাহ দিচ্ছেন, তাই না? আপনারা তো জানেনই মিম ওনার একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকেই মাকে হারিয়ে মেয়েটা মা হারা হয়ে গেছে, তাই ছোট থেকে আজ পর্যন্ত মেয়ের কোনো চাওয়াই বাকি রাখেননি তিনি। তাই মিম যখন তার বাবাকে তামিমের কথা বলে তখন তিনি মেয়েকে আরও সাপোর্ট দেন। তা যা ইচ্ছে তাই করতে বলেছিলেন মিমকে। আরেকটা কথা, আপনারা হয়তো ভাবছেন মিমের বাবা তামিমকে চেনে কি করে। মিম যখন তামিমের কথা ওর বাবার কাছে বলেছিল তখন মিম তামিমের একটা ছবিও ওনাকে দেখিয়েছিলেন। আশা করি আপনাদের মনের প্রশ্ন কিছুটা কমেছে কথাগুলো পড়ে। এখন গল্পে আসা যাক। এদিকে মিমের বাবার ফোন করার 10 মিনিট পরে ওনার একটা পরিচিত ডক্টর এসে হাজির হলেন। তারপর উনি ডাক্তারকে সাথে নিয়ে মেয়ের রুমে চলে আসলেন। ডাক্তার এসে তামিমের এই অবস্থা দেখে তো অবাক। ও মাই গড, ছেলেটার হাতের এমন অবস্থা কে করলো? এসব আপনাকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন আপনি ওর হাতের রক্ত পড়াটা বন্ধ করুন প্লিজ। এরপর উনি এসে তামিমের হাতের রক্ত পরিষ্কার করে হাতে ব্যান্ডেজ করে দিলেন। হাত ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দিয়ে ডাক্তার চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর মিমের বাবা মিমকে ভালো করে বোঝালেন যাতে এই ধরনের কাজ আর কখনো না করে। এরপর মিমের বাবাও রুম থেকে চলে গেলেন, শুধু মিম তামিমের পাশে বসে রইল। এদিকে আমার জ্ঞান ফিরলে বুকের উপরে ভারী কিছু অনুভব করলাম। চোখ মিলে তাকিয়ে দেখি মিম আপু আমার বুকের উপরে শুয়ে আছেন। এটা দেখে আমি একটু নড়ে চড়ে উঠলাম। আমার নড়া চড়াতে মিম আপুও উঠে পড়লেন আর দেখলেন আমার জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে শরীর? নিশ্চুপ। তামিম প্লিজ আমায় মাফ করে দাও, সত্যি আমার ভুল হয়ে গেছে। আসলে তুমি এইখান থেকে পালানোর প্ল্যান করেছো এইটা শুনে আমার মাথা ঠিক ছিল না, তাই রাগের মাথায় তোমার সাথে এমন ব্যবহার করে ফেলেছি। আমার এখন ভালো লাগছে না, প্লিজ আমায় একটু একা থাকতে দেন। তাহলে বলো আমায় মাফ করে দিয়েছো? আপনি তো কোনো ভুল কাজ করেননি যে আপনাকে মাফ করব। এইভাবে বলছো কেন? বললাম তো আমার ভুল হয়ে গেছে, আর এমন কাজ করব না। আর তুমি তো জানোই আমার রাগ একটু বেশি, আর রাগ উঠলে যে কি করি নিজেই জানি না। নিশ্চুপ। প্লিজ শেষবারের মতো আমায় মাফ করে দাও, কথা দিলাম আর কখনো এমন করব না। আচ্ছা দিলাম মাফ করে, এখন আমায় একটু একা থাকতে দেন, জানি এটা না বললে আর ছাড়বে না। থ্যাংক ইউ, তুমি অনেক ভালো। এটা কি হলো? কি হবে, কিস করলাম। আচ্ছা তুমি এখানে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলেই উনি চলে গেলেন। আমায় আর কিছু বলতেই দিলেন না। হাতে এখনও একটু ব্যথা ঘটছে।
করবেই বা না কেন? যেভাবে ব্লেড দিয়ে টান দিয়েছে, জানি না আর কতদিন এখানে থাকতে হবে, কিন্তু এটা জানি এখানে যতদিন থাকবো ততদিন কষ্টেই থাকতে হবে। বিছানায় শুয়ে শুয়ে এরকম নানান কথা ভাবছিলাম। তখনই মিম আপু হাতে একটা খাবারের প্লেট নিয়ে হাজির হলেন। রুমে ঢুকেই আমার পাশে এসে বসে পড়লেন। এরপর আমার শোয়া থেকে টেনে ওঠালেন। এই নাও, হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। মুখের কাছে এক লোকমা খাবার এনে। কোনো কথা না বলে খাবারগুলো মুখে ঢুকিয়ে দিলেন। হাতে ভালো থাকতে নিজে হাতে খেতে পারেনি, আর আস্ত হাত একদম ব্যান্ডেজ করা, খাবো কি করে? অর্ধেক খাওয়া শেষ হলে প্রতিদিন যেমন মিম আপু বাকিটুকু খান, আজও তার উল্টো হলো না, বাকিটুকু উনি খেতে লাগলেন। কিছু বললেও শুনবে না, তাই আমি আর কিছু বললাম না। ওনার খাওয়া শেষ হলে আমি কিছু ওষুধ খাইয়ে দিয়ে প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেলেন। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি, কিন্তু মিম আপু আসছেন না। আর ভালো লাগছিল না, তাই চোখটা বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। এদিকে তামিমের ফ্যামিলির কি খবর চলুন একটু জেনে আসি। তামিম কিডন্যাপ হওয়ার পর থেকে ওর বাবা মা ও সব বন্ধুদের ফোন করে জিজ্ঞাসাবাদ করেন ওনার ছেলে তাদের কারোর সাথে আছে কিনা, কিন্তু ওরা সবাই ওর ব্যাপারে কিছুই বলতে পারেনি ওর মা বাবাকে। অবশেষে তামিমের বাবা আর কোনো পথ না দেখে পুলিশের কাছে গিয়ে ওনার ছেলের কিডন্যাপ হওয়ার ফাইল লেখান। এই কয়দিনে পুলিশেরা তামিমকে শহরের সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু কোথাও পায়নি। পাবে কি করে? মিম তামিমকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে দূর পর্যন্ত মানুষের বসবাসী নেই। শহরের কেনারা তো একটা নির্জন জায়গায় তামিমকে এনে লুকিয়ে রেখেছে মিম। এদিকে আজগুজব ফোনে অচেনা নাম্বার থেকে তামিমের ফোন পেয়ে শুভ অনেকটা অবাক হয়ে গেল। সাথে সাথে তামিমকে কয়েকটা প্রশ্ন করে বসে শুভ, কিন্তু তামিম কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। চেষ্টা করেও তামিমের থেকে কিছু জানতে না পেরে শুভ আর উপায় না পেয়ে ঘটনাটা তামিমের পরিবারকে জানায়। তার আগে তাদের সব বন্ধুদেরও তামিমের ঘটনাটা জানিয়ে দিল সে। শুভর মুখ থেকে ছেলের কথা শুনে তামিমের মায়ের চোখে জল চলে আসলো। কোথায় আছে আমার ছেলে, কেমন আছে, কোন অবস্থায় আছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলেন শুভকে। কিন্তু শুভ ওনার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেনি। কিভাবে দিবে? সে নিজেই যে জানে না তামিম কোথায় আছে। মায়ের মন কি জিনিস তা হয়তো আমরা অনেকেই জানি না। ছেলের জন্য মায়ের মনে যে কতটুকু ভালোবাসা আছে আমরা সেটাও জানি না। মা নিজে না খেয়েও মরে যেতে পারবে, কিন্তু ছেলের মুখে খাবার তুলে না দিলে থাকতে পারবে না। মা এমন একটা জিনিস যেটা হারালে আর 7 জন্মেও খুঁজে পাওয়া যাবে না। মায়ের কথা লিখতে গেলে সারা জীবনে শেষ হবে না। যাই হোক, এখন গল্পে আসি। এদিকে তামিমের মা শুভকে শুধু একটা প্রশ্নই করেছে, আমার ছেলে কোথায়, কিন্তু শুভ ওর ব্যাপারে কিছুই বলতে পারছে না। অবশেষে তামিমের বাবা পুলিশকে ফোনে তাদের বাসায় আসতে বললেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তামিমদের বাসায় হাজির হলো। তারপর উনি শুভর মুখ থেকে শুনে তামিমের ঘটনাটা পুলিশকে জানালেন। এরপর পুলিশ শুভর মোবাইল থেকে ওই নাম্বারটা নিল, যে নাম্বার দিয়ে তামিম শুভর কাছে ফোন করেছিল। এখন পুলিশ ওই নাম্বার থেকে কিডন্যাপারদের খুঁজে বের করবে। ইতিমধ্যে তারা কাজেও লেগে পড়েছে, দেখা যাক কি হয়। এইদিকে মিম প্লেট রেখে রুমে এসে দেখে তামিম ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মিম আর ওকে না জাগিয়ে ওর কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে রুমের দরজা লাগিয়ে অন্য রুমে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মিম আপু আমার পাশে বসে আছেন আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছেন। এদিকে আমার যে ঘুম ভেঙে গেছে সেটাও উনি টেরি পেলেন না, তাই আমি একটু নড়ে চড়ে উঠলাম। আরে তুমি উঠলে কেন? শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না, আর ঘুমোতে ইচ্ছে করছে না। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নিয়ে আসছি। আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিম আপু নাস্তার প্লেট হাতে নিয়ে বিছানায় বসে আছেন। এরপর দুজন একসাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ হলে মিম আপু প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। এইভাবে দেখতে দেখতে কেটে গেল কিছুদিন। এই কয়দিনে মিম আপু আমার অনেক খেয়াল রেখেছেন, কখনো আমার উপর রাগ দেখাননি। হাতও অনেকটা ভালো হয়ে গেছে এই কয়দিনে। তো আজ বিকেলবেলা রুমে একা একা বসে আছি, এমন সময় মিম আপু রুমে আসলেন। এসেই আমাকে বললেন রেডি হতে। রেডি হব মানে? আমরা কোথায় যাব? সেটা গেলেই দেখতে পারবা, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরে যাবোটা কোথায় সেটা তো বলবেন। ওই এত কথা বলো কেন? রেডি হতে বলেছি, চুপচাপ রেডি হও, যাও। আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি মিম আপু বিছানায় বসে আছেন। কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? রেডি হও। না মানে কাপড় চেঞ্জ করতে হবে তো, আপনি একটু বাইরে যান। কেন? আমি থাকতে সমস্যা কি? আমার লজ্জা করে, আপনি বাইরে যান, না হলে আমি রেডি হব না। আচ্ছা যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর হ্যাঁ, আলমারিতে একটা নীল পাঞ্জাবি রাখা আছে, ওইটা পরে নাও। কথাগুলো বলেই উনি রুম থেকে চলে গেলেন।
আমিও ওনার কথা মতো আলমারি থেকে পাঞ্জাবিটা বের করে পরে নিলাম, না হলে যদি পরে আবার রাগারাগি করেন। পাঞ্জাবির সাথে একটা প্যান্ট পরে রেডি হয়ে বিছানায় বসে আছি, কিন্তু মিম আপুর সাড়া পাচ্ছি না। অনেকক্ষণ ধরে বসে থাকার পর হঠাৎ পাশের রুম থেকে মিম আপুর ডাক আসলো, মানে আমার নাম ধরে ডাকছেন, মনে হয় কোনো কাজ আছে। যাই গিয়ে দেখি কিসের জন্য ডেকেছেন। এরপর বিছানা থেকে উঠে পাশের রুমে চলে এলাম। এসে বাইরের থেকে দরজায় একটা টোকা দিলাম, দরজা খোলা আছে, ভিতরে আসো। ভিতর থেকে কে যেন বলল কথাটা। আমিও দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখি মিম আপু একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। আমায় ডেকেছেন?